দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের স্বাগত জানাচ্ছি সপ্তাহের আলোচিত বিষয় নিয়ে বাংলা ভিশনের বিশেষ আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি জিয়া খান। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনার বিষয় আওয়ামী লীগ সরকারের পতন, গঠন হবে নতুন সরকার। আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ইকতেদার আহমেদ, সাবেক জাজ ও রেজিস্ট্রার জেনারেল, সুপ্রিম কোর্ট। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, দেশ পরিচালনায় শিগগিরই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সব হত্যাকাণ্ডের বিচার করার আশ্বাস দিয়ে তিনি সবাইকে ভাঙচুর সংঘাত থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। এদিকে ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয়েছে আওয়ামী লীগ সরকারের। তুমুল আন্দোলনের মুখে দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনাব ইকতেদার আহমেদ, এই যে ঘটনা প্রবাহ সব কিছুই জানেন এবং সেনাপ্রধান ইতিমধ্যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের সঙ্গে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে বঙ্গভবনে গিয়েছেন। এই বিষয়টি নিয়ে আমি শুরু করব। এর প্রক্রিয়াটা আসলে কিভাবে হবে এবং কি হবে? দেখুন, আমাদের যে বর্তমান সংবিধান পঞ্চদশ সংশোধনী পরবর্তী, এখানে কিন্তু অন্তর্বর্তী সরকারের কোনো বিধান নাই এবং পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তারা সংবিধানের যে আর্টিকেল 150 মাধ্যমে সেখানে হচ্ছিল একটা বিধান ছিল টেম্পোরারি অ্যান্ড ট্রানজিশনাল প্রভিশন। অর্থাৎ আমাদের দেশে যে সংবিধান বহির্ভূত যতগুলো সরকার এসেছে ওই সরকারগুলোকে বৈধতা দেওয়া হয়েছে এই আর্টিকেল 150 মাধ্যমে, যে সেখানে যে 4th শিডিউলের এই যে অন্তর্ভুক্ত করে ওই পিরিয়ডটাকে ভ্যালিডেট করা হয় এই সংবিধানের মাধ্যমে আর কি। তো সেই পথটা কিন্তু এই যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে রুদ্ধ করে দেওয়া হয়েছে। তো এখন কার্যত আমাদের যে দ্য কনস্টিটিউশন অ্যাজ ইট ইজ নাও, এখানে কিন্তু কোনো অন্তর্বর্তী সরকার বা জাতীয় সরকার এই ধরনের সরকারের কোনো বিধান নাই বা এই ধরনের সরকারের বৈধতা দেওয়ারও বিধান নাই। তাহলে আপনাকে পিছনের দিকে চলে যেতে হবে, যে এই যে মানে ধারাবাহিকভাবে মানে আমাদের হচ্ছিল যে নবম, দশম, একাদশ এবং দ্বাদশ সংসদ নির্বাচন। নবম সংসদ পূর্ববর্তী যে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার এবং তার পূর্ববর্তী যে আপনার এই যে তত্ত্বাবধায়ক সরকার যেটা ছিল, যে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিনের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার। এখন তত্ত্বাবধায়ক সরকার গঠন সংক্রান্ত সাংবিধানিক যে বিধানাবলী সেটা হচ্ছিল যে সেখানে আছে যে সর্বশেষ যে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি, তারপরে হচ্ছিল আপিল বিভাগের বিচারপতি। অর্থাৎ সেখানে যে 6টি বিকল্প দেওয়া আছে ওই বিকল্পগুলো নিঃশেষিত না করেই কিন্তু এই ইয়াজউদ্দিন সাহেবকে তত্ত্বাবধায়ক সরকারের প্রদান করা হয়েছিল। পরবর্তীতে সেই তত্ত্বাবধায়ক সরকার বাতিল হলো এবং সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আসলো। ওই সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারকে কিন্তু আজ পর্যন্ত কিন্তু সংসদ কর্তৃক বৈধতা দেওয়া হয় নাই। তাহলে ও কিভাবে বৈধতা দেওয়া হলো? তত্ত্বাবধায়ক সরকার বাতিল সংক্রান্ত যে মামলা, ওই মামলার আপিল শুনানিকালে সেখানে একটা জাস্ট অবজারভেশন দেওয়া হয়েছে যে ওই সরকারের কার্যকলাপ এটা হচ্ছিল বৈধ। এখন ধরেন ওইটা তো মানে যখন এটা এই রিট মামলাটি যখন হাইকোর্ট বিভাগে বিচারাধীন ছিল, তাহলে এটা তো হচ্ছে বিচারিক বিষয় ছিল না। তাহলে এটা হচ্ছিল যে বিচারিক বিষয়ে বহির্ভূত অপ্রাসঙ্গিক আলোচনার অবতারণায় অবৈধভাবে এই তত্ত্বাবধায়ক সরকারকে আদালত কর্তৃক বৈধতা দেওয়া হয়েছে। এই বৈধতা হয়েছিল সংবিধান সিদ্ধ বৈধতা না, এবং অজাতিক আলোচনার মাধ্যমে যেহেতু বৈধতা দেওয়া হয়েছে এই বৈধতা অবৈধ। তাহলে দেখা যাচ্ছে যে নবম সংসদ নির্বাচনের মাধ্যমে যে সংসদ গঠিত হয়েছে ওই সংসদটি অবৈধ ছিল। এরপরে আসলে হচ্ছিল ওই সংসদের মাধ্যমে কিন্তু আপনার পঞ্চদশ সংশোধনী বিলটা আনা হয় এবং ওই পঞ্চদশ সংশোধনী বিলের মাধ্যমে হচ্ছিল আপনার এই যে আমি 150 যে অনুচ্ছেদ, যেটা সংবিধানের 150 অনুচ্ছেদকে রেস্ট্রিক্ট করে দেওয়া হয়, লিমিট করে দেওয়া হয়। অর্থাৎ ইতিপূর্বে যতগুলো সামরিক শাসন এসেছিল, জিয়াউর রহমান সাহেবের সামরিক শাসন, তারপরে হচ্ছে হলো এরশাদ সাহেবের সামরিক শাসন, এগুলো পঞ্চম সংশোধনী এবং সপ্তম সংশোধনীর মাধ্যমে এই সামরিক শাসনগুলোকে বৈধতা দেওয়া হয়। ওই পথটাকে অর্থাৎ সামরিক শাসনের মাধ্যমে বা অন্য কোনো শাসনের মাধ্যমে যেন অন্য কোনো সরকার, অর্থাৎ সংবিধান বহির্ভূত অন্য কোনো সরকার যেন বৈধতা পেতে না পারে, সেজন্যই কিন্তু এই সংবিধানের 150 অনুচ্ছেদে বৈধতা মানে এই যে সংশোধনী আনা হয়েছে। তো এখন যদি তাহলে আপনাকে যদি এটাকে যদি আপনি যদি ওভারকাম করতে হয়, তাহলে আপনাকে পিছনে যেতে হবে মানে হচ্ছে হলো যে নবম সংসদ, যেটা এই নবম সংসদ সংবিধান নবম, যেহেতু ওই সেনা সমর্থিত সরকারটা অবৈধ ছিল এবং ওই সরকারকে যেহেতু সংসদ কর্তৃক ভ্যালিডেট বৈধতা দেওয়া হয় নাই, তাহলে ওই সরকারের দ্বারা
পরিচালিত যে নির্বাচন, সেই নির্বাচন হচ্ছিল সংবিধান সম্মত পন্থায় নির্বাচন হয় নাই, ওই সরকারটা অবৈধ। এরপরে আপনি আসেন হচ্ছিল দশম সংসদ নির্বাচনে। এখন দশম সংসদ নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছিল 2014 সালে। এখন সংসদ গঠন বিষয়ক যে সংবিধানের যে বিধান, সেখানে বলা আছে হচ্ছিল আর্টিকেল 65 সাব আর্টিকেল 2, সেখানে বলা হয়েছে যে একক আঞ্চলিক নির্বাচনী এলাকা থেকে প্রত্যক্ষ নির্বাচনে নির্বাচিত 300 এবং তাদের আনুপাতিক প্রতিনিধিদের ভোটে নির্বাচিত 50 মোট 350 সংসদ সদস্য সমন্বয় সংসদ গঠিত হবে। তাহলে যেই সংসদের 154 জন সদস্য বিনা ভোটে নির্বাচিত হয়, তাহলে সেটাকে আপনি কি করে বলেন যে অ্যাজ পার আর্টিকেল 65 সাব আর্টিকেল 2 অনুযায়ী ওই সংসদ গঠিত হয়েছে? তাহলে যদি ইফ পার্লামেন্ট ইজ কনস্টিটিউটেড উইদাউট ওবেইং দি প্রভিশনস অফ আর্টিকেল 65 সাব আর্টিকেল 2, তাহলে ওই সংসদটাও কিন্তু বৈধ না। এটাগুলো হচ্ছিল দশম সংসদ। আর একাদশ সংসদ নির্বাচন সম্পর্কে পুরো দেশবাসী জানে, সারা বিশ্ববাসী জানে যে ওই সংসদ নির্বাচনটা কিভাবে হয়েছে। দিনের ভোট রাতে, অর্থাৎ যেদিন ভোট গ্রহণের জন্য নির্ধারিত ছিল, দেখা গেছে যে আগের দিন ভোট হয়ে গেছে। তাহলে এখন আমাদের যে আমি বলছি, তাহলে হচ্ছিল এরপরে হচ্ছিল যে আমাদের যে দ্বাদশ সংসদ নির্বাচন, এই নির্বাচনটা আপনারা দেখেছি হচ্ছিল আমি এবং ডামি, অর্থাৎ সব হচ্ছিল তার নিজের দলের লোক, এবং নিজের দলের লোককে উনি ঠিক করে দিয়েছেন কে হচ্ছিল তার দলের প্রার্থী এবং কে হচ্ছিল বিরোধী দল বা ডামি নির্বাচনী প্রার্থী, এবং এইভাবে একটা প্রহসনের নির্বাচন হয়েছে। তাহলে এই যে বিগত যে যারা শাসন ক্ষমতায় ছিল, ওনাদের হচ্ছিল 2009 থেকে 2024 পর্যন্ত এই যে চারটা সরকারই কিন্তু হয়েছিল অসাংবিধানিক সরকার। তাহলে এই সরকারকে গুণগাকে যদি আপনি অসাংবিধানিক ঘোষণা করতে পারেন, তাহলে আপনি আগে চলে যাবেন। এর আগে যে আমাদের যে তত্ত্বাবধায়ক সরকার গঠন সংক্রান্ত যে বিধান ছিল, এবং তত্ত্বাবধায়ক সরকার যে বাতিল করা হয়েছে, যে ওই বাতিলটা কি বৈধভাবে বাতিল করা হয়েছে কিনা, সেই আলোচনায় আমি আসবো। আপনি যদি অন্য কোনো প্রশ্ন করেন না, সেটা তাহলে আমাদের মানে সেই তত্ত্বাবধায়ক সরকার যে বাতিল হয়েছিল সেখানে এখন তাহলে ফিরে যেতে হবে না? আমরা ফিরে যেতে পারি, সেখানেও ফিরে যেতে পারি, অথবা ডক্টরিন অফ নেসেসিটি দিয়ে এখন যারা যে এই অন্তর্বর্তী সরকারে যারা থাকবেন তারা এটা সিদ্ধান্ত নেবেন, বা আগামীতে যারা সরকার গঠন করবেন, আগে একটা তো ওনাদের মানে এই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব তো হচ্ছিল নির্বাচন অনুষ্ঠান, অর্থাৎ স্বল্পতম সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করা। তাহলে এখন এই যে এই অন্তর্বর্তী সরকার যে নির্বাচন পরিচালনা করবে, ওই নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতাসীন হবে তারা কিভাবে এটাকে বৈধতা দেবে, তাদের উপরে এটা নির্ভর করতেছে। আচ্ছা, তার মানে হচ্ছে এখন এই রাষ্ট্রপতির সঙ্গে যে আলোচনা, সেটা তো নতুন সরকার গঠন কিংবা অন্তর্বর্তীকালীন যেটাই গঠন করা হোক, এরা আসবে। তো এখন রাষ্ট্রপতি নিশ্চয়ই জাতির উদ্দেশ্যে ভাষণ বা এই টাইপের কিছু একটা দিবেন, যেটা দিতে পারে। হ্যাঁ, প্রক্রিয়া এখন যে অবস্থা, ছাত্র জনতা রাজপথে রয়েছে, আসলে এদেরকে এই ফেরানোর যে উপায়, এটা ছাড়া আর কোনো ওয়ে আছে না? এটা আমি বলবো যে আমাদের যে বর্তমান যে সেনাপ্রধান, আমি তার যে প্রজ্ঞার এবং তার বিজ্ঞতার আমি প্রশংসা করি, এবং তিনি কিন্তু যে আমাদের বিচার বিভাগ যে আমার অগ্রজ, উনি আমাদের জেলা জজ ছিলেন, ওনার নাম হচ্ছে হলো যে আসাদুজ্জামান সাহেব। আমরা যখন চাকরিতে জয়েন করি আমরা ওনাকে পেয়েছি। উনি খুবই একজন, ওনার বাবা অত্যন্ত সম্ভ্রান্ত বংশের লোক এবং খুব ভালো লোক ছিলেন, এবং আমি বলবো যে যোগ্য সন্তান ছিলেন। এবং সেনাপ্রধান যে ব্যবস্থা নিয়েছেন, এই মানে দেশের এই মানে পরিস্থিতিতে এই ব্যবস্থা ছাড়া অন্য কোনো ব্যবস্থা আমার মনে হয় মানে যথার্থ বা যথাযথ ছিল না। এখন উনি যে ব্যবস্থা নিয়েছেন, ওনাকে কিন্তু উনি অর্থাৎ হচ্ছিল সেনাবাহিনীকে দেশের যে আইন শৃঙ্খলা এবং হচ্ছে হলো যে বিভিন্ন জায়গায় যে আমরা দেখছি যে অগ্নিসংযোগ, ভাঙচুর বা লুটপাট হচ্ছে, মানে অচিরেই এগুলো কিন্তু বন্ধ করতে হবে। আমরা একটু শুনবো যে ছাত্র জনতার যে অভ্যুত্থানে এই সরকারের পতন হলো, এটার মূল্যায়নটা কিভাবে করবেন? আর একটা বিষয় যেটা খুব মানে সব জায়গায় ইতিমধ্যে চলে এসেছে, যে দুপুরের দিকে আজকে সাবেক প্রধানমন্ত্রী তিনি তার ছোট বোন শেখ রেহানাকে নিয়ে হেলিকপ্টারে করে চলে যান গণভবন থেকে, তারপর দেশ ত্যাগ করেন। এই বিষয়টা একটু আপনার কাছ থেকে শুনবো। দেখুন, যে ছাত্রদের যে আন্দোলন ছিল, এটা হচ্ছে তো অত্যন্ত ন্যায্য এবং বৈধ আন্দোলন। এটার প্রতি কিন্তু দেশের ছাত্র সমাজ ছাড়াও আপামর জনগণের সমর্থন ছিল। এবং আপনাদের এখানে এই টকশোতে আমি আলোচনা করেছি যে কোটা ব্যবস্থা যেটা ছিল, এই যে আমাদের সংবিধানে কোটার কথা বলা আছে, কোটাটা কার জন্য? যারা হচ্ছিল যে অনগ্রসর, যারা অনগ্রসর শ্রেণীর জন্য আপনি কোটা ব্যবস্থা রাখতে পারেন। এটা হচ্ছিল সাময়িক সময়ের জন্য, এবং অনগ্রসর নারী এবং নারীদের জন্য। তারা যখন অগ্রসর হয়ে যখন দেশের যে মানে অপরাপর যে শ্রেণী বা অপরাপর সম্প্রদায় আছে তাদের পর্যায়ে চলে আসবে, তখন আর কোটা ব্যবস্থা রাখা হবে না। এখন ধরেন মুক্তিযোদ্ধার যে সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে, ওই সংজ্ঞাটাই যথার্থ না।
তাহলে আপনি যে মুক্তিযোদ্ধা হিসেবে যে 30% কোটা ঠিক আছে তাদেরকে দিলেন, এরপরে মুক্তিযোদ্ধার সন্তান এখন মুক্তিযোদ্ধার নাতি, পৃথিবীর কোনো দেশে কিন্তু এই ধরনের নাই। মুক্তিযোদ্ধা ঠিক আছে, মুক্তিযুদ্ধ করেছেন, তার অবদানের স্বীকৃতি স্বরূপ রাষ্ট্র তাকে কোটা দিল, তো মুক্তিযুদ্ধ তো শেষ হয়ে গেছে, বেনিফিট মুক্তিযোদ্ধারা নিল। এবং যারা মুক্তিযোদ্ধা হিসেবে চাকরিতে আমাদের মতো সরকারিতে চাকরিতে জয়েন করেছে তাদেরকে যে এটাকে বলা হয় যে চাকরিতে জয়েনের সময় তাদেরকে সিনিয়রিটি দেওয়া হলো, তারপরে হচ্ছিল তাদের চাকরিতে প্রবেশের বয়সও বর্ধিত করা হলো এবং তাদের রিটায়ারমেন্টের বয়সও কিন্তু বর্ধিত করা হলো। তাছাড়া রাষ্ট্র তাদেরকে অনেক বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে, ভাতা দিচ্ছে। এখন মুক্তিযোদ্ধার সন্তান যিনি, তিনি তো ওই একই মতাবলম্বিত নাও হতে পারেন। তো এখন অ্যাকচুয়ালি মুক্তিযোদ্ধার সন্তানকে এই মুক্তিযোদ্ধা কোটা চাকরি দেওয়া এটাও কিন্তু আইনসম্মত না বা সংবিধান সম্মত না। এরপর আপনি কি করলেন, এখানে হচ্ছিল তার নাতিদেরকে ঢুকালেন। তো ছাত্রদের এই দাবিটি অত্যন্ত যৌক্তিক ছিল এবং এর প্রতি দেশবাসীর সমর্থন ছিল, সাধারণ মানুষের। এবং তখন এই যে ছাত্রদের দাবির প্রতি, যাই হোক প্রধানমন্ত্রী হয়তো তখন অনেকেই বলে যে তৎকালীন প্রধানমন্ত্রী, উনি তো এখন আর প্রধানমন্ত্রী নাই, উনি হচ্ছে অনুরাগের বশবর্তী হয়ে এটাকে সকল কোটা প্রথা বাতিল করলেন। এরপরে এই বিষয়ে দেখা গেল যে হাইকোর্টে মামলা হলো। তো মামলা হওয়ার পরে জনাব ইকতাদার আহমেদ, আমি একটু জানতে চাচ্ছি এই বিষয়টা আসছি যে শেখ হাসিনা গতকাল কিংবা আজকে সকাল পর্যন্ত যদি বলি ভাবনারও বাইরে ছিল যে বিষয়টা এরকম হবে। আসলে এই পর্যায়ে কেন গেল, দেশ ছাড়তে হলো এভাবে, মানে এটা আসলে বিষয়টা এটা ধরেন এটা উনি বা ওনার দলের লোকজন কিন্তু মূল্যায়ন করতে পারে না, তাদের যে জনসমর্থন যে তলানিতে, এটা হয়তো তারা উপলব্ধি করতে পারে না। আপনি যদি ধরেন, আমি তো আজকে যে আপনার টকশোতে আসবো, আপনার গাড়ি দেওয়ার কথা ছিল, গাড়ি দিতে পারেন না, পরে আমি রিক্সায়ও কিন্তু আমি আসতে পারি না। সাধারণ মানুষ এখানে ধরেন আমাকে যখন বাংলা মোটর আমাকে পার হতে হলো, রিক্সা আমাকে ছেড়ে দিতে হয়েছে, এবং আমি অনেক দূর হেঁটে আসার পরে রিক্সা পেলাম, তারপরে বাংলা মোটরের রিক্সা ছেড়ে দিলাম, তারপরে ক্রস করে এসে পুরো পথ আমি হেঁটে আসলাম। তো সেখানে আমি মানুষের স্বতঃস্ফূর্ততা দেখেছি, এবং সেখানে দেখা যাচ্ছে যে সব কিন্তু হচ্ছিল যে এই যে 16 থেকে ধরেন এই 30 বছর বয়সের মধ্যে, এই বয়সের হচ্ছে নারী বলেন, শিশু বলেন, যুবক বলেন, যুবতী বলেন, এরা। এবং সেখানে দু একজন আমাকে জিজ্ঞাসা করতেছে যে এই গণভবন কোথায়, গণভবনের ঠিকানা যাচ্ছে। তা আমি বললাম যে গণভবন হচ্ছিল অল্প বয়সের মেয়ে, 14-15 বছরের মেয়ে, বলে যে আঙ্কেল একটু গণভবনের এটা দিতে পারবেন, এই যে অ্যাড্রেসটা দিতে পারবেন বা লোকেশনটা দিতে পারবেন। তা আমি বললাম গণভবন তো অনেক দূরে, তোমরা তো এত দূর হেঁটে যেতে পারবে না। এই যে মানুষের যে স্বতঃস্ফূর্ততা, এবং সেখানে যে দেখলাম যে ইভেন শিশুরা পর্যন্ত স্লোগান দিচ্ছে, আমি স্লোগানের ভাষা নাই বা বললাম। তো এ থেকে বোঝা যায় যে মানুষের হচ্ছিল মানে এই যে এদের এই রেজিমের প্রতি মানুষের যে এত খুব কেন, খুব হচ্ছিল, এটা হচ্ছে যে অগণতান্ত্রিকভাবে তো তারা ক্ষমতায় আসেন ছিল, এবং তাদের যে এই উনি প্রধানমন্ত্রী নিজে এবং তার যে মন্ত্রিসভার সদস্য যারা ছিলেন, এরা কখনো কিন্তু মানুষকে সম্মান দিয়ে কথা বলতো না। প্রধানমন্ত্রী নিজেও কিন্তু যখন কথাবার্তা বলতেন, আমি অধিকাংশ সময় দেখা গিয়েছে যে তিনি সবাইকে তুচ্ছ-তাচ্ছিল্যভাবে কথা বলতেন, এবং তার মন্ত্রিসভার অধিকাংশ সদস্যই একই ধরনের এই যে স্বভাবে ছিলেন। তারপরে হচ্ছে হলো যে মানে আমরা অন্যান্য যে প্রধানমন্ত্রী যারা ছিল তাদেরকে আমরা দেখেছি যে তারা হচ্ছে হলো যোগ্য এবং দক্ষ লোক, তারা মানে বিভিন্ন যে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বলেন, মন্ত্রিসভার সদস্য বলেন, সবসময় কিন্তু যোগ্য বা দক্ষ লোককে নির্বাচনের জন্য সবাই সচেষ্ট থাকে। কিন্তু এখানে দেখা গিয়েছে যে উনি যে মন্ত্রী হিসেবে যাদেরকে নিয়েছেন, সচিব হিসেবে যাদেরকে নিয়েছেন, বা বিভিন্ন কর্পোরেশন বা সেক্টর কর্পোরেশনের প্রধান হিসেবে যাদের নিয়েছেন, তাদের অধিকাংশই কিন্তু হচ্ছিল যোগ্যতার মাপকাঠিতে ওই পদের জন্য উপযুক্ত বা যোগ্য না। উনি ওই একটা লোকের যোগ্যতার চেয়ে উনি বেশি দেখেছে যে তার দলের এবং তার দলের রাজনীতির প্রতি অনুগত কিনা। এভাবে যদি এখন আপনার বিভিন্ন ক্যাডার সার্ভিসে যারা আসে, এরা তো হচ্ছিল পাবলিক সার্ভিসের মাধ্যমে, পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে, প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে আসে। যদিও এখন যে আমরা যখন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে বিচার বিভাগে যোগ দিয়েছি, তখনকার পাবলিক সার্ভিস কমিশন বা এখনকার পাবলিক সার্ভিস কমিশনের মধ্যে কিন্তু অনেক তফাৎ। তখন কিন্তু স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ হতো, এখন কিন্তু স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ হয় না। তারপরে আমি বলবো যে পাবলিক সার্ভিস কমিশন যে মেধা তালিকা করে দেয়, পরবর্তীতে দেখা যায় যে ওই মেধা তালিকাকে কিন্তু পদোন্নতির ক্ষেত্রে বলেন মূল্যায়ন করা হয় না। বিভিন্ন মন্ত্রণালয় যখন সচিব পদে নিয়োগ দেওয়া হয়, একমাত্র হচ্ছিল যে যোগ্যতা দেখা হয় সেটা হলো যে আওয়ামী লীগের রাজনীতির প্রতি সে অনুগত কিনা এবং তার পরিবার আওয়ামী লীগের কিনা, এটা দেখেই কিন্তু। এবং আপনি শুনে আশ্চর্য হয়ে যাবেন যে ইভেন যে বিভিন্ন কর্মকর্তাকে যখন পদোন্নতি দেওয়া হয় বা যেগুলো লুক্রেটিভ পোস্টে দেওয়া হয়, তাকে কিন্তু এসে জিজ্ঞাসা করে, সচিব বা মন্ত্রী তাকে জিজ্ঞাসা করেন যে তোমার পরিবার আওয়ামী লীগ পরিবার কিনা, তোমার বাবা মা আওয়ামী লীগ করতো কিনা, এবং ওর পরিবারে যদি কেউ বা জামাত বা বিএনপির সাথে যদি সংশ্লিষ্ট থাকে,
তাকে কিন্তু মূল্যায়ন করা হতো না, এবং যোগ্যতা থাকা সত্ত্বেও তাকে কিন্তু মানে যোগ্যতা এবং জ্যেষ্ঠতা থাকা সত্ত্বেও তাকে কিন্তু পদ দেওয়া হতো না। এভাবে এই সকল কারণেই কিন্তু দেখা গিয়েছে যে আপনি প্রশাসন বলেন, বিচার বিভাগ বলেন, পুলিশ বিভাগ বলেন, এই সকল বিভাগের কিন্তু মানে শীর্ষ পদে মানে খুব স্বল্প ক্ষেত্রে কিন্তু যোগ্যতম ব্যক্তির আগমন ঘটেছে। আমি আপনাকে বিচার বিভাগের ব্যাপারে উদাহরণ দিতে পারি যে আগে বাংলাদেশে যখন এই যে এখানে এই যে শেখ মুজিব সাহেব ছিলেন, তারপরে জিয়া রহমান সাহেব ছিলেন, এরশাদ সাহেব ছিলেন, ওনাদের শাসন আমলে আমরা দেখেছি যে আমাদের যে সাবঅর্ডিনেট জুডিশিয়ারিতে যখন সাবঅর্ডিনেট জুডিশিয়ারি থেকে হায়ার জুডিশিয়ারিতে যখন বিচারক পদে নিয়োগ দেওয়া হতো, উচ্চ আদালতের বিচারক পদে নিয়োগ দেওয়া হতো, তখন কিন্তু যে জ্যেষ্ঠতা, সততা এবং দক্ষতা এই জিনিসগুলো দেখা হতো। বর্তমান মাপকাঠি ছিল এটাই, জ্যেষ্ঠতা, দক্ষতা এবং সততা। আর এই সরকার আসার পরে আমরা দেখলাম যে ওনারা প্রায় সাবঅর্ডিনেট, ওনাদের এই 14 বছরে সাবঅর্ডিনেট জুডিশিয়ারি থেকে 40-এর অধিক ওনারা নিয়োগ দিয়েছেন। প্রতিটি নিয়োগের ক্ষেত্রে জ্যেষ্ঠতা লঙ্ঘন হয়েছে, এবং আপনি শুনলে এবং দেশবাসী শুনলে আশ্চর্য হবেন যে যিনি গ্রেডেশনে 206 নাম্বার, তাকে উচ্চ আদালতের বিচারক করা হয়েছে 205 জনকে অতিক্রান্ত করে। তাহলে আপনাকে তো ফাইলে তো আপনাকে নোট দিতে হয়েছে যে এই 205 জনের চেয়ে তিনি এই বিবেচনায় উপযুক্ত বা যোগ্য। এই জন্য আমি বলি যে এই যে আমাদের যে এই যে বিদায়ী সরকার, তারা যে বিচার বিভাগে যে অধস্তন বিচার বিভাগ থেকে যাদেরকে উচ্চ আদালতের বিচারক পদে নিয়োগ দিয়েছেন, প্রতিটা নিয়োগের ক্ষেত্রে হয়েছিল জ্যেষ্ঠতা লঙ্ঘন হয়েছে। তাহলে এই নিয়োগ প্রক্রিয়ার সাথে যারা জড়িত ছিল, প্রধানমন্ত্রী থেকে শুরু করে আইনমন্ত্রী, প্রধান বিচারপতি, এদের সকলের যে সারা জীবনের যত পুণ্য ছিল, ওই পুণ্য বিলীন হয়ে গেছে এই একটা অন্যায়ের কাছে। বুঝতে পেরেছেন? আপনি তো একটা পদে আপনি যদি নিয়োগ দেওয়ার সময় আপনি যদি পক্ষপাতদুষ্ট হন, আপনি যদি যোগ্য ব্যক্তিকে, সৎ ব্যক্তিকে আপনি যদি কোনো ধরনের যৌক্তিক কারণ ছাড়া যদি আপনি বাদ দেন এবং অযোগ্য ব্যক্তিকে শুধুমাত্র তার রাজনৈতিক দর্শনের জন্য আপনি যদি নিয়োগ দেন, তাহলে ওই দেশের বিচার বিভাগ কখনো কিন্তু কাঙ্ক্ষিত মাত্রায় যে বিচার বিভাগের প্রতি যে মানুষের যে আকাঙ্ক্ষা, ওই আকাঙ্ক্ষা অনুযায়ী কিন্তু বিচার বিভাগের জাতির এবং জনগণের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারবেন। এখন বিচার বিভাগ এবং সামরিক বাহিনী এই দুটাকে বলা হয়েছিল লাস্ট রিসর্ট। এখন এটা হচ্ছিল একদম মানুষের শেষ ভরসার স্থল। যে আজকে দেখেন যে এই যে আজকে যে গণ অভ্যুত্থান যেটা হলো, সামরিক বাহিনী যদি আজকে যদি এগিয়ে না আসতো বা সামরিক বাহিনী যদি পদক্ষেপ যদি না নিত, তাহলে কিন্তু আরো হয়তো প্রাণহানি হতো। আমি সেনাপ্রধানের বক্তব্য শুনেছি, তিনি বলেছে যে এটা আমি দায়িত্ব নিলাম এবং আমরা সবকিছু নিয়ন্ত্রণ করব, এবং আমি আশা করি হয়তো আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে তারা নিয়ন্ত্রণ করে ফেলতে পারবেন। তাহলে এই যে একটা যে ইনস্টিটিউশন, এই সামরিক বাহিনী হচ্ছিল, এখন সেনা এটা যদি রাজনৈতিক নেতৃত্ব যদি তাকে যদি নিয়ন্ত্রণ করতো, উনি কিন্তু এই সিদ্ধান্ত নিতে পারতেন না। আপনি নিশ্চয়ই বিডিআর বিদ্রোহের কথা জানেন, তখন যে এই যে 57 জন সেনা কর্মকর্তা যে মারা গেল, যে 3 বাহিনী প্রধানকে বাইরে বসিয়ে রাখা হয়েছে, তখন যদি ধরেন এই যে সামরিক বাহিনী এখানে যে 46 ব্রিগেড ছিল, তাদেরকে যদি অনুমতি দেওয়া হতো যে তোমরা ট্যাঙ্ক নিয়ে ভিতরে ঢুকে যাও, তারা কিন্তু তখনই কিন্তু বিদ্রোহ দমন করতে পারতো। আমরা কিন্তু রাজনৈতিক সিদ্ধান্তের কারণে তারা বিদ্রোহ দমন করতে পারে নাই। এখন একজন বাহিনী প্রধানকে উনি কি করলো, এখানে জন আকাঙ্ক্ষা অনুযায়ী উনি এগিয়ে আসলেন, সেনাবাহিনী এগিয়ে আসলো এবং তারা সিদ্ধান্ত নিলেন। এবং আমি তো মনে করি এই সিদ্ধান্তটা যথাযথ এবং সঠিক সিদ্ধান্ত, এবং তাদের এই সিদ্ধান্ত অনুযায়ী আমাদের বা জাতির আকাঙ্ক্ষা থাকবে ওনারা হচ্ছিল এখন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেটা, এটা ওনারা নিয়ন্ত্রণ করবেন, এবং এই লুটপাট যেটা হয়েছে এবং অগ্নিসংযোগ যেটা হয়েছে, অচিরেই যেন এগুলো বন্ধ হয়, ওই ব্যাপারে ওনারা যথাযথ পদক্ষেপ নেবেন। জনাব ইকতেদার আহমেদ, আপনি অনেকগুলো বিষয় এখানে নিয়ে আসলেন, অনেক ইনস্টিটিউশন, অনেক নিয়োগ যেগুলো হয়েছে, বা সাধারণ মানুষ যে বঞ্চিত, অনেক বিষয় চলে আসছে। আমাদের হয়তো সাময়িক একটা সরকার গঠন হবে, অন্তর্বর্তীকালীন হোক যেটাই হোক, তারপর নতুন সরকার যেটা আসবে, এদের কাছে আসলে প্রত্যাশাটা কি থাকবে মানুষের? এই যে আমরা এখন যে পরিস্থিতি দেখতেছি, এটা থেকে শিক্ষাটা আসলে কি নিবে? নতুন যে সরকারটা আসবে তাদের কাছে হলো তাদের তো একটাই দায়িত্ব, এটা তো অন্তর্বর্তী সরকার বা অস্থায়ী সরকার, এদের দায়িত্বই হলো একটা নির্বাচন পরিচালনা করা, এবং ওই নির্বাচনটা যেন অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হয়। এখন বাংলাদেশের নির্বাচনের ইতিহাস যদি আপনি পর্যালোচনা করেন, তাহলে আপনি দেখেন হলো যে আমাদের 5ম সংসদ নির্বাচন যেটা, ওটা হলো আমাদের জাতির আকাঙ্ক্ষার ভিত্তিতে হলো কর্মরত প্রধান বিচারপতির নেতৃত্বাধীন অস্থায়ী সরকার ওই নির্বাচনটা অনুষ্ঠান করেছিল, এবং বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে ওইটাই কিন্তু ছিল সবচেয়ে স্বচ্ছ এবং সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন। এরপরে যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 2টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, ওই 2টির চেয়ে আমি বলবো যে এই নির্বাচনটা আরো অধিক গ্রহণযোগ্য ছিল। তাহলে এখন ওই যে 5ম সংসদ নির্বাচনকালীন যে তত্ত্বাবধায়ক সরকার ছিল, ওই তত্ত্বাবধায়ক সরকারের যিনি প্রধান ছিলেন, তার দৃঢ়তার কারণে, তার প্রজ্ঞার কারণে, তার সততার কারণে বা তার আন্তরিকতার কারণে তারা হয়তো এভাবে তাদের
দায়িত্ব পালন করতে পেরেছে এবং একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, একটা গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে তারা একটা এই যে সরকার জাতিকে উপহার দিতে পেরেছে। তো বর্তমান যারা এই যে অন্তর্বর্তী সরকার হবেন তাদেরও দায়িত্ব থাকবে। আমি তো এখনো জানি না, হয়তো আজকে বা আগামীকালের মধ্যে গঠন হবে। এই সরকারের প্রধান কে হবেন বা এই সরকারের মধ্যে উপদেষ্টা হিসাবে কারা থাকবেন। এখন এই সরকারের যিনি প্রধান হবেন তারও নেতৃত্ব দেওয়ার যোগ্যতা বা গুণাবলী থাকতে হবে এবং উপদেষ্টা হিসেবে যারা অন্তর্ভুক্ত হবেন তাদেরকেও ওই ধরনের প্রাজ্ঞ ব্যক্তিত্ব হতে হবে এবং তাদের সংবিধানের বিষয়ে বলেন, আইন বিষয়ে বলেন, তাদের যথাযথ এবং যথার্থ ধারণা রাখতে হবে। তারা যদি সংবিধান অনুযায়ী, আইন অনুযায়ী এবং দেশ ও রাষ্ট্রের প্রয়োজনে তারা যদি পদক্ষেপ যদি নেন এবং তারা যদি একটা সুষ্ঠু নির্বাচন পরিচালনা করতে পারে, তাহলেই দেখা যাবে যে আমাদের দেশে একটা যে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বা গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এখন আমাদের যে এই গণতন্ত্র, এটা হচ্ছিল, এটাকে বলা হয় ওয়েস্টমিনিস্টার টাইপ অফ ডেমোক্রেসি। এখন ওয়েস্টমিনিস্টার টাইপ অফ ডেমোক্রেসিতে আপনি দেখেন এখানে কিন্তু যিনি 51% ভোট পাচ্ছেন তিনি নির্বাচিত, আবার যিনি 49% ভোট পাচ্ছেন উনি হচ্ছে নির্বাচনে পরাজিত। তো এখানে দেখা যাচ্ছে যে ধরেন আপনার 30% বা 33% ভোট পেয়েও, অর্থাৎ টোটাল যে কাস্ট ভোট, ওই ভোটে 33% ভোট পেয়েও দেখা যাচ্ছে যে 60টা সিট পাচ্ছে। আবার দেখা যাচ্ছে যে 35 বা 36% ভোট পেয়ে দেখা যাচ্ছে যে 240টা সিট পেয়ে যাচ্ছে। তো ওই জন্য কিন্তু এখন কিন্তু এই গ্রেট ব্রিটেন ব্যতীত, অর্থাৎ যুক্তরাজ্য ব্যতীত পৃথিবীর অন্যান্য দেশে কিন্তু ওয়েস্টমিনিস্টার টাইপ অফ ডেমোক্রেসি অচল। এটা আমাদের যে এই যে আনুপাতিক প্রতিনিধিত্বের যে নির্বাচনী ব্যবস্থা, যেটাকে বলা হয় প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, ওই ব্যবস্থায় যদি আমাদের যদি জাতীয় নির্বাচন যদি অনুষ্ঠিত হয়, এখন এরা সেটা করবে কিনা আমি ঠিক জানি না, সেটা ওটার মাধ্যমে করা হলে যেই দল 1% ভোট পাবে সেও কিন্তু 3টা সিট পাবে জাতীয় সংসদে। এখন আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন না, আর তার হয়েছিল এরা এই দল আর একটা অত্যন্ত আমি মনে করব যে অন্যায় কাজ করেছে। তারা এই যে এই একটা যে নির্বাহী আদেশের মাধ্যমে এই ইয়েকে জামাত ইসলাম এবং তাদের যে অঙ্গ সংগঠনকে যে তারা যে এই যে এই অবৈধ ঘোষণা করলো। আমি একটু এই বিষয়ে আপনার কাছে আসতাম, নিশ্চয়ই আপনি প্রশ্নটা যেতে মাথায় এসছে আমি বলি, যাকে নিষিদ্ধ করা হলো আজকে দেখেন সব দল, বিশেষ করে আওয়ামী লীগ বাদে সব দলের অংশগ্রহণ কিংবা সব দলের নেতা, শীর্ষ স্থানীয় এদেরকে নিয়ে কিন্তু সেনা প্রধান বসেছেন, আলোচনা করেছেন এবং এখানে জামাত ইসলামও ছিল এই জায়গাটায় ছিল। এই বিষয়ে আপনার কাছে আমি একটু বক্তব্য শুনলাম। এখন যখন এই যে জামাতকে যে তারা যে নিষিদ্ধ ঘোষণা করলো, এটা হচ্ছিল যে সন্ত্রাস দমন আইন নামে একটা আইন আছে, ওই আইনের অধীনে নিষিদ্ধ ঘোষণা করা হলো। তো এখন আমি বলবো যে এখন সন্ত্রাস দমন আইনের মাধ্যমে ধরেন এই যে এই আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠন ছাত্রলীগ যে গত 16 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং 16 তারিখ পরবর্তী বাংলাদেশের বিভিন্ন স্থানে ছাত্রলীগ এবং যুবলীগ যে প্রকাশ্যে যে তারা যে অস্ত্র উন্মোচন করে যে তারা যে এই যে তাদের মহড়া দিয়েছে, এটা তো দেশবাসী দেখেছে। তাহলে আমি মনে করি যে এই যে তারা যে এই সন্ত্রাস দমন আইনে এই জামাত ইসলামী এবং এই তাদের অঙ্গ সংগঠন যে ছাত্র শিবিরকে যে তারা যে নিষিদ্ধ ঘোষণা করলো, এই কার্য দ্বারা তারা কিন্তু ভবিষ্যতে আওয়ামী লীগ এবং তার যে অন্যান্য অঙ্গ সংগঠন যেগুলো আছে এগুলো নিষিদ্ধ করার একটা পথের মানে নিষিদ্ধ করার যে বীজ, ওই বীজ তারা কিন্তু বপন করলো এই আদেশের মাধ্যমে। এটা এখন আপনি জন আকাঙ্ক্ষা বা জনগণের চাওয়া কি, আপনি যদি আমি যেটা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের কথা বললাম, আপনি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে ভোট দেন, আওয়ামী লীগেরও জনসমর্থন আছে, হয়তো যে জনসমর্থন অতীতে ছিল এখন হয়তো ওই ধরনের জনসমর্থন নাই, কিন্তু তারপরেও তো আপনি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে ভোট দিয়ে দেখেন, আপনি তো যদি আপনার জনসমর্থন যেটাই থাকুক না কেন, আপনি তো আনুপাতিক হারে ওইভাবে তো আপনি যে ভোট কাস্ট হবে ওই ভোট অনুযায়ী তো আপনি তো আসন প্রাপ্ত হবেন। তো জামাতকেও সুযোগ দেন, বিএনপিকেও সুযোগ দেন বা অন্য ছোট যে সকল দল আছে। আমি আবার বলি, এই যে এই জামাতকে যে নিষিদ্ধ করা হলো, এখানে 14 দলের যে আমি নেতার নাম উচ্চারণ করছি না, বাট এটা দেশবাসী জানে ওদের নাম কি। 14 দলের নেতারা বলেছে যে জামাতকে নিষিদ্ধ করা হোক। এখন এই 14 দলের মধ্যে আওয়ামী লীগ ব্যতীত যে 13টা দল আছে, ওই 13টা দলের প্রতিটা দলের যে আপনার মানে সারা বাংলাদেশ ব্যাপী যে নেতাকর্মী আছে, জামাতের একটা ইউনিয়নে বা একটা উপজেলায় তার চেয়ে বেশি নেতাকর্মী আছে। এটা তো একদম এই যে আপনি এই যে আওয়ামী লীগ ছাড়া 14 দলের যে আর 13টা দল আছে তাদের কথা শুনে আপনি জামাতকে আপনি নিষিদ্ধ করলেন, তাদের জনসমর্থন কতটুকু? বা আপনি যদি আজকে জাতীয় নির্বাচন ধরেন এই যে ওয়েস্টমিনিস্টার টাইপ অফ ডেমোক্রেসির অধীনে হোক অথবা আপনার প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে ইলেকশন হোক, এই 14 দলের এই 13 দল একটা সিট পাবে কিনা দেখেন। ধন্যবাদ। আচ্ছা, আরেকটা বিষয় যে এখন যে
পর্যায়ে চলে গেছে, অনেক মানুষ বঞ্চিত, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী দেশ ছেড়ে চলে গেছেন, কিন্তু অনেক নেতাকর্মী দেশে রয়ে গেছেন, তাদের প্রতি অনেক ক্ষোভ মানুষের, অনেক কিছু রয়ে গেছে। আজকে সেনাপ্রধান ঘোষণা দিয়েছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করে যাবেন এবং সেনাবাহিনী বা পুলিশ কোনো গোলাগুলি করবে না বিষয়। তা আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে যে এখন এই যে মানুষের ক্ষোভ যারা আছে, আওয়ামী লীগের অন্য যারা আছে, এটা আসলে নিয়ন্ত্রণে আমাদের সেনাবাহিনী কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে তাদের ভূমিকাটা আসলে কি হবে বা কেমন হবে? না, তাদের ভূমিকা তারা ধরেন, এখন তো ধরেন এরাও তো দেশের মানুষ বা দেশের জনগণ, তারা অন্যায় যদি বা ভুল যদি করে থাকে তাহলে সেই অন্যায় বা ভুলের বিচার হবে, এবং তাদের যে বিভিন্ন মন্ত্রণালয়ে যারা মন্ত্রী আছেন এবং তাদের শাসনামলে যারা সচিব হিসেবে কাজ করেছেন, ওদের অধিকাংশই কিন্তু অন্যায়ের সাথে জড়িত, এবং এদেরকে বিচারের আওতায় এনে এদেরকে বিচারের সম্মুখীন করা উচিত। ধরেন গণতন্ত্র, আমাদের সংবিধান যেটা, সংবিধানে কিন্তু আপনার গণতন্ত্রের কথা বলা হয়েছে। সংবিধানে যদি প্রস্তাবনা দেখেন, সংবিধানে যদি আর্টিকেল 11 দেখেন, সংবিধানে যদি আর্টিকেল 59 দেখেন, সব জায়গায় কিন্তু হচ্ছিল গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত ব্যক্তিদের সমন্বয়ে কিন্তু রাষ্ট্রের প্রতিষ্ঠান পরিচালিত হবে। কিন্তু আমরা দেখেছি যে এই সরকার যে গত 14 বা 15 বছর যে ক্ষমতা ছিল, ওনারা কিন্তু গণতন্ত্রের ধারে কাছেও কিন্তু ওনারা ছিল না। ওনারা নির্বাচনকে প্রভাবিত করে ওনারা কিন্তু প্রতিটা নির্বাচনে ওনারা নির্বাচনের ফলাফল তাদের অনুকূলে নিয়ে এসেছে, এবং তাদের সহযোগী ছিল কে, তাদের এই যে মন্ত্রিসভা সদস্য এরা। এবং এখানে একজন মন্ত্রীর আমি নাম উচ্চারণ করতে পারি যে এটা হচ্ছিল সাবেক অর্থমন্ত্রী। 2018 সালের নির্বাচনের পূর্বে আমি নিজে শুনেছি তিনি তার এলাকাতে, উনি এটা ওই ইউটিউবে এখনো পাবেন, তিনি ঘোষণা দিয়ে বলেছেন যে আমার এলাকায় বিএনপি জামাত যারা করো তারা এলাকা ছেড়ে চলে যাও। তাদেরকে তিনি তাহলে চিন্তা করে দেখেন যে তারা কি ধরনের রাজনীতি তারা করত। নির্বাচনের পূর্বেই, 2018 সালের নির্বাচনের পূর্বেই এই এটার নাম কি, লোটাস কামাল না, সে তার এলাকার সমস্ত বিএনপি এবং জামাতের যত ছিল কর্মী এবং সমর্থক ছিল এলাকা থেকে তাদেরকে বিতাড়িত করেছে। এভাবে তো রাজনীতি হয় না যে আমি এককভাবে, মানে আমার দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, অন্য কোনো দলকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দিব না, অন্য কোনো দলের প্রার্থীকে তার নির্বাচনী এলাকায় থাকতে দিব না, একটা প্রশ্নমূলক নির্বাচনের মাধ্যমে আমরা নির্বাচনে বিজয়ী হব। এই সকল কারণেই কিন্তু এই যে তাদের প্রতি যে এটা তো দীর্ঘদিনের ক্ষোভ। এটা তো আপনারা তো দেখেছেন যে একটা শিশু থেকে শুরু করে একদম বৃদ্ধ পর্যন্ত এই ক্ষোভটা কিন্তু হয়েছিল সকলের। এখন আপনি যদি একটা এই ওয়েস্টমিনিস্টার টাইপ অফ ডেমোক্রেসি যদি নির্বাচন দেন, তাদের কিন্তু আসন পাওয়ার সংখ্যা কিন্তু খুবই, মানে আমি বলবো খুবই সীমিত, খুব অল্প সংখ্যক আসন তারা প্রাপ্ত হবেন। আর যদি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন যদি দেওয়া হয়, সেক্ষেত্রে হয়তো বেশি কিছু আসন তারা প্রাপ্ত হতে পারে। এবং এটা কিন্তু আমি বলি যে আওয়ামী লীগের রাজনীতি যা করে তাদের কিন্তু এটা উপলব্ধি করা উচিত ছিল এবং বোঝা উচিত ছিল, এবং তারা প্রধানমন্ত্রীকে বোঝাতে পারত। যেমন এই যে 1996 সালে তখন এই যে বিএনপি ক্ষমতাসীন ছিল, আওয়ামী লীগ আন্দোলন করে যাচ্ছিল তত্ত্বাবধায়ক সরকারের জন্য। তখনকার প্রধানমন্ত্রী যে বেগম খালেদা জিয়া ছিলেন, অনেক প্রাজ্ঞ ব্যক্তি ছিলেন এবং অনেক বিজ্ঞতার পরিচয় দিয়েছিলেন। উনি কিন্তু কি করলেন, উনি দেখলেন যে এটা হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের দাবি, এটা জনদাবি, সবাই এটা দাবি করতেছে, এবং এই দাবির কারণেই আওয়ামী লীগ সংসদ থেকে পদত্যাগ করলো, জামাত ইসলামী সংসদ থেকে পদত্যাগ করলো। এবং এই দাবিটা যখন দেখলো যে ইট ইজ এ ভেরি পপুলার ডিমান্ড, তারপরে উনি দেখলো যে তখন তো এরা সংসদ থেকে পদত্যাগ করেছে, তাহলে সংসদের মাধ্যমে কোনো বিল আনা সম্ভব না। তাহলে উনি এই ষষ্ঠ সংসদ নির্বাচন অনুষ্ঠান করে তারপরে হচ্ছিল এই বিল, তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত বিল পাস করে তারপরে কিন্তু সংসদকে অবলুপ্ত ঘোষণা করলেন। এবং ওই নির্বাচনে আমরা ফলাফল কি দেখলাম, ওই নির্বাচনে আপনি দেখেন যে নির্বাচন পরবর্তী দেখা গেল যে বিএনপি 110টি আসনে বিজয়ী হয়েছে, আওয়ামী লীগ 124টি আসনে বিজয়ী হয়েছে। তারপরে ধরেন ওই যে উপনির্বাচনে দেখা গেল যে আওয়ামী লীগের আসন সংখ্যা আবার বেড়ে গেল। জি প্লিজ আপনি শেষে আমি আরেকটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে গিয়ে আমি একটু আন্দোলনে যেতে চাই। শিক্ষার্থীর যে আন্দোলন, যে শান্তিপূর্ণ যে আন্দোলনটি ছিল, কিন্তু এরপরে আমরা বিশেষ করে 16 জুলাই যখন সরকারি দলের পক্ষ থেকে, মানে সাবেক সরকারি দলের পক্ষ থেকে বলা হলো যে এটা ছাত্রলীগ কিংবা তাদের নেতাকর্মীরা মোকাবেলা করবে, তারপর থেকে সহিংসতার রূপ আমরা দেখতে পেলাম। পাশাপাশি এখন এই শেষ পর্যায়ে এসে আন্দোলনে যেটা বলা হয়েছিল যে রাজনৈতিকভাবে সেটা মোকাবেলা করা হবে, যেহেতু রাজনৈতিক বিষয় ছিল, এবং আমরা এই আন্দোলনে নিহতের সংখ্যা প্রায় 300-র উপরে আমরা এই সংখ্যাটা দেখলাম। আসলে এই দায়টা এখন কার উপর যাবে? দায় তো যারা মানে ক্ষমতাসীন ছিল, মানে যখন এই আন্দোলন চলছিল এবং আন্দোলন চলাকালীন যারা ক্ষমতাসীন ছিল তাদেরকে এই দায় দিতে হবে। এবং আমরা দেখি যে প্রকাশ্যে তারা বিবৃতি দিয়েছেন
তাদের যে এই দলের যে সেক্রেটারি জেনারেল উনি বলেছেন যে আমার ছাত্রলীগই যথেষ্ট এদেরকে মোকাবেলা করার জন্য, এবং কথা বলেই কিন্তু ছাত্রলীগকে অস্ত্র দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নামিয়ে দেওয়া হয়। এবং এরপরে আমরা দেখেছি যে গত পরশুদিন বোধহয় ছাত্রলীগ যুবলীগ এদেরকে অস্ত্র দিয়ে এবং টাকা দিয়ে বিভিন্ন জায়গায় নামিয়ে দেওয়া হয়েছে। এবং এরা গতকালকে আমরা যে সহিংসতা দেখলাম, সহিংসতা দেখলাম, এটা আমি বর্তমান সেনা প্রধানকে ধন্যবাদ দেব। এবং উনি বললো যে প্রতিটি অন্যায়ের এবং প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। তো এটা যদি বিচার করা হয় তাহলে এদেশে হলো আইনের শাসন, যেটা এটা ভুলুণ্ঠিত, এটা আইনের শাসন, এটা হচ্ছে দেশে আবার প্রতিষ্ঠিত হবে, এবং এটাই কিন্তু হওয়া উচিত। আমি আরেকটা বিষয়, সেটা হচ্ছে শেখ হাসিনা গণভবন থেকে বেরিয়ে যাওয়ার পর ছাত্র জনতা গণভবনে সেখানে ঢুকে পড়েছে, এবং সেখানকার বেশ কিছু ভিডিও আমরা যেগুলো দেখেছি যে ক্ষুধার্ত মানুষ সেখানে গিয়েছেন, সেখানে খাবার খাচ্ছেন, অনেক কিছু নিয়ে বেরিয়ে যাচ্ছেন। আমরা যেটা বেশ কয়েক বছর আগে থেকে শুনছিলাম শ্রীলঙ্কার টাইপ যে অবস্থা হয়েছিল, সেই দৃশ্যটাই আমরা দেখলাম। এই বিষয়ে আপনার একটু মন্তব্য আমি শুনবো। এখন থেকে শ্রীলঙ্কা, সেখানে হচ্ছিল শিক্ষার মান হচ্ছে হলো 100%, শতভাগ লোক শিক্ষিত। আমি পৃথিবীর বিভিন্ন দেশে যখন বিভিন্ন সেমিনারে বা প্রশিক্ষণে যখন গিয়েছি, শ্রীলঙ্কার পার্টিসিপেন্টদেরকে আমরা দেখেছি। তাদের হচ্ছে হলো যে সরকারি কর্মকর্তা বলেন বা তাদের দেশের যে সাধারণ জনমানুষ, তাদের নৈতিকতা মান কিন্তু অনেক উচ্চ। যে ওদের যে এই ধরনের যে একটা যে বিপ্লব হলো, বিপ্লব পরবর্তী যে তাদের তখন প্রেসিডেন্ট ছিল বোধহয় রাজাপাকসে, উনি দেশ ত্যাগ করলেন। কিন্তু তাদের লোকজন আমরা দেখলাম যে তাদের যে প্রেসিডেন্ট হাউসে ঢুকলো, কিন্তু তারা কিন্তু লুটপাট করে নাই। তো আমাদের দেশে দেখলাম যে এটা হচ্ছিল যে আমাদের দেশের হয়তো মানুষ তো হয়তো নিজেকে সম্বরণ করতে পারে না, লোভে বশবর্তী হয়ে যে ক্ষোভ, এটা না ক্ষোভ করেছে ঠিকই, কিন্তু এখন রাষ্ট্রীয় সম্পদ তো ধ্বংস করা বা নষ্ট করা উচিত না। গণভবন তো কেউর ব্যক্তিগত সম্পদ না, বা এই যে প্রধানমন্ত্রীর কার্যালয়, এটাও তো কেউর ব্যক্তিগত সম্পদ না। কালকেই প্রধানমন্ত্রীর আরেকজন যিনি তত্ত্বাবধায়কের প্রধান হবেন, উনি তো প্রধানমন্ত্রীর কার্যালয়ে বসবেন। তো সেখানকার আসবাবপত্র বলেন বা গণভবনের আসবাবপত্র বলেন, এগুলো যদি বিনষ্ট করা হয়, এটা তো কার? এটা তো দেশের সম্পদ, জাতির সম্পদ। তো এভাবে সম্পদ অনিষ্ট করা বা বিনষ্ট করা, বা আমি বলি যে যারা রাজনীতির সাথে সম্পৃক্ত, ঠিক আছে, তারাও যদি অন্যায় করে থাকে, আওয়ামী লীগের যারা, ওরা তো মানুষের প্রতি অনেক অন্যায় করেছে, মানুষের তাদের শাসনামলে বিশেষ করে বিএনপি যারা করেছে এবং জামাত যারা করেছে, এরা অত্যন্ত নিষ্পেষিত, নিগৃহীত, চরমভাবে লাঞ্ছিত, অপমানিত, এবং এক একজনের বিরুদ্ধে কিন্তু 150, 200, 300, 400, 500 পর্যন্ত মামলা দেওয়া হয়েছে। এবং তাদেরকে এই যে 14-15 বছর তাদের উপরে যে ধরনের অত্যাচার, নিপীড়ন এবং নিষ্পেষণ চালানো হয়েছে, এটা হচ্ছিল ভাষায় প্রকাশ করা যাবে না। কিন্তু তা সত্ত্বেও আমি বলবো যে আওয়ামী লীগের যারা অন্যায় করেছে তাদেরকে বিচারের আওতায় আনেন। তাদের বাড়িঘর এটা লুণ্ঠন করা উচিত না, বা বাড়িঘরে আগুন দেওয়া উচিত না। একজনের বাড়িঘরে যদি আগুন দেওয়া হয়, এটা হচ্ছিল প্রকারান্তরে কিন্তু দেশের ক্ষতি, যে দেশের সম্পদ বিনষ্ট হচ্ছে, এটা করা উচিত না আর কি। এবং এটা যদিও এরা আওয়ামী লীগ ক্ষমতাসীন থাকা অবস্থায় তারা এটা করেছিল। তো আমি বলবো যে ভবিষ্যতে যারা অস্থায়ী সরকারে থাকবেন, আমাদের যে সেনাবাহিনী বলেন, পুলিশ বলেন, তো এখানে দেখা গিয়েছে যে এই বিগত দিনে অনেক পুলিশের উপর দেখলাম যে মানুষের ক্ষোভ ছিল, এবং পুলিশকে মানুষ নির্মমভাবে পুলিশ হত্যা শিকার হয়েছে। তো এটা তো কোনোভাবেই আমরা এটাকে সমর্থন করতে পারি নাই। একটা বাহিনী তাকে তো একটা নির্ধারিত দায়িত্বের অধীনে হয়তো তিনি তার দায়িত্ব পালন করেছেন। এখন দায়িত্ব পালন করতে গিয়ে দেখা গিয়েছে যে আমাদের দেশে দেখা যাচ্ছে যে ক্ষমতাসীন সরকার এদেরকে কি করে ব্যবহার করে, নিজেদের স্বার্থে ব্যবহার করে। এই ব্যবহার করার কারণেই কিন্তু তাদের প্রতি এই জন অসন্তোষ। তো তাদেরকেও কিন্তু যারা পুলিশ বিভাগে আছেন, যারা প্রশাসনে আছেন, এবং যারা বিচার বিভাগে আছেন, এদেরকেও কিন্তু যথেষ্ট সচেষ্ট হতে হবে। আমরা কেন রাজনৈতিক ব্যক্তিত্বের হাতিয়ার হিসেবে ব্যবহার? আপনি শুরুতে যে বিষয়টা বলছিলেন, যে জুডিশিয়ারি যে বিষয়টা বলেছিলেন, পাশাপাশি এখন এই পুলিশ বাহিনী সহ অন্য বাহিনীর যে বিষয়গুলো, যে ব্যবহারের যে বিষয়টা, এটা থেকে আসলে আমাদের যারা ক্ষমতাসীন দল সবাই একই ধরনের আচরণ করে, এটা থেকে বের হবে কিভাবে? এটা থেকে বের হওয়ার উপায় হচ্ছিল আপনি যে অর্থাৎ হচ্ছে এই যে বিভিন্ন ক্যাডার সার্ভিসে যে নিয়োগ দেওয়া হয়, নিয়োগের সময় কিন্তু এটাকে বলা হয়েছিল যে প্রথম যে গ্রেডেশন লিস্টটা করা হয়, যিনি ওই যে নিয়োগ পরীক্ষায় প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ যারা হন, ওই অনুযায়ী তো গ্রেডেশন লিস্ট করা হয়। তো এখন আপনি যখন ধরেন এই যে একটা সচিবের পদ যখন খালি হবে, তাহলে গ্রেডেশনে যিনি 1 নম্বরে, সে হচ্ছে হি ইজ এলিজিবল টু বিকাম দি সেক্রেটারি অফ দ্যাট পার্টিকুলার মিনিস্ট্রি। কিন্তু আমরা দেখেছি যে এখানে কিন্তু এই যে বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার পরে ওনারা কিন্তু কখনো কিন্তু 1 নাম্বার যিনি, তাকে কিন্তু ওরা মূল্যায়ন করে নাই,
বা তার যোগ্যতা কিন্তু বিবেচনায় নেয় নাই। যদি মূল্যায়ন করতো বা যোগ্যতা বিবেচনায় নিত, তাহলে তো তারা 205 নাম্বারকে অতিক্রান্ত, 205 জনকে অতিক্রান্ত করে 206 নাম্বারকে তারা হাইকোর্টের বিচারও করে না। ঠিক আইন সচিব নিয়োগের ক্ষেত্রে আমরা দেখেছি যে 175 জনকে অতিক্রান্ত করে 176 নাম্বার যিনি ছিল তাকে আইন সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। তো এইভাবে যদি করা হয় তাহলে ওই বিভাগ কখনো কিন্তু মানে জনগণের যে চাহিদা, জনগণের চাহিদা অনুযায়ী কিন্তু সেই বিভাগ কিন্তু তার দায়িত্ব পালন করতে পারবে না। স্যার, আমরা একদম শেষ দিকে, আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে কি যে আমাদের দেশে অনেক রাজনৈতিক দল রয়েছে যারা এই আওয়ামী লীগ সরকার যারা ক্ষমতা ছিলেন এদের বিরুদ্ধে, এদের অন্যায়ের নির্যাতনের বিরুদ্ধে অনেক আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, তারপরও তাদের যে সরকারের যে পতন সেটা ঘটাতে পারেনি। কিন্তু স্টুডেন্ট যারা ছাত্র সমাজ, তাদের যে আন্দোলন, আজকে গণবিস্ফোরণ, এই পতন, এটা নিয়ে আমি আপনার মন্তব্য শুনে আমি শেষ করবো। এখন ধরেন ছাত্র যেটা, এটা তো হয়েছিল অনেক বড় শক্তি। আমরা দেখেছি যে এর আগেও যে নিরাপদ সড়ক আন্দোলন, যেটা যে নিরাপদ সড়ক আন্দোলন, ওরা দেখলাম যে এই যে ওদের যে এই স্বল্প সময়ের আন্দোলনের মধ্যেই তারা দেখলো 6 দিন ছিল, 6 দিন ছিল, যে এই সময়ের মধ্যেই তারা দেখলাম যে তারা ঢাকার যে ট্রাফিক ব্যবস্থা এরা কিন্তু নিয়ন্ত্রণ করে ফেলেছে। তো আমাদের যে এই যে আজকে যে আমাদের যে ইয়াং জেনারেশন, যেটা তারা পারলে বড়রা কেন পারছে না, ইয়াং জেনারেশন যেটা, এটাকে বোধহয় জি জেনারেশন বলা হয় না এটা? হ্যাঁ, তো এই জেনারেশনটা এরা কিন্তু, আমরা এতদিন ধরে সবাই বলে আসছিল যে তারা খালি ফেসবুক চালায় আর ইউটিউব নিয়ে পড়ে থাকে। আসলে কিন্তু ওরা অত্যন্ত চৌকস, অত্যন্ত মেধাবী, এবং ওদের তো তারা যে চৌকস, তারা যে মেধাবী, সেই সাক্ষর তো তারা রেখেছেন। ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনাকে বাংলা ভিশনে আসার জন্য। দর্শক, যে কথা বলতে চাই আজ এ পর্যন্ত, আবার দেখা হবে আগামীকাল একই সময়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।